এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা, তা বেশ। কিন্তু আমার তো কিছু সদাই কেনার ছিল। তা আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা, আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি অনেক এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই। গত 5 দিন ধরে একটানা বৃষ্টি পড়ে চলেছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই। তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাব। মায়ের বড্ড অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে ঘুরে যাই, যদি কিছু পাওয়া যায়। যা পেয়েছি তা একেবারে মন্দ না। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চলেছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে মনে হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়িয়েই দেখি কিছু পাওয়া যায় কিনা। কিছুক্ষণ পর দেখলাম একটা রিক্সা এদিকেই আসছে। এই যে ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাবো তো শাপলা দিঘি। যাবে? সেখানে তো সন্ধেবেলা কোনো গাড়ি যায় না বাপু। ওদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনের বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা আচ্ছা, চলুন। বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। কখনো দেখা মেলে বজ্রপাতের। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম বটতলায়। বটতলায় আসা মাত্রই রিকশাওয়ালা বললেন, বাবু নামেন, বটতলায় এসে গেছি। ঠিক আছে, তাহলে চললাম আমি। সাবধানে যাবেন বাবু। এই জঙ্গলে মাঝে মধ্যে সেখানে ডাকাত পড়ে, সাথে ভয় তো আছেই। আর তাল গাছের সামনে দিয়ে যাবার সময় পেছনে কেউ ডাকলে ফিরে তাকাবেন না। তাকালে আপনার বিপদ হতে পারে। এই রিকশাটা আমার চোখের সামনে দিয়েই চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালায় ঘেরা জঙ্গল আর ঘরবাড়ির কুলিকুচ্ছিতে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মেলে না বেশিরভাগ দিনে। তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন বা কুফিবাতি একমাত্রই ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার ফাঁক থেকে বিচ্ছিন্ন বাড়িগুলোতে হারিকেনের টিমটিমে আলো চোখে পড়ে থেকে থেকে। পথের পাশের ঝোপে একটানা ঝিঝি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে নিশিজাগা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরো গম্ভীর করে তুলেছে। চারিদিকে পানি থাকায় আধার নামলে মানুষজন বাইরে বের হয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত একা একা ভয়ও করছে। আপন মনে হেঁটে চলেছি। হঠাৎ আমি পিছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পিছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। একটু আগেও তো কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পিছনে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকালাম আর বললাম, আচ্ছা, এই সেই লোকটা না যে সন্ধ্যায় আমার দোকানে এসেছিল? ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনে আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি।
তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি সামনের গ্রামে, চলুন একসাথে যাই। চলুন যাওয়া যাক। লোকটার কথা শুনে মনে একটু স্বস্তি এলো। যাক বাবা, পথ চলার জন্য একজন সঙ্গী তো পাওয়া গেল। লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চললাম। দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে। পুকুরের উল্টো পাশে সারা বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। কেবলই মনে হচ্ছে ওখানকার খুঁটখুঁটে অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে যেন ভূতের দল। কিছুক্ষণ পর পর পেঁচার ডাক ভয়ের মাত্রাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা বলছি, এই রাস্তাটা নাকি ভালো নয়, মাঝে মধ্যে নাকি এখানে ডাকাত পড়ে। তা আপনি কি কিছু জানেন এই বিষয়ে? তা ঠিকই বলেছেন বটে, সামনের রাস্তাটা সত্যিই ভয়ানক। দুইজন কথা বলতে বলতে হেঁটে চললাম। হঠাৎ করে আমার পাশে থাকা লোকটি বললেন, আচ্ছা, আপনি যান তবে, সামনেই আমার বাড়ি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিট কয়েক হাঁটলেই শ্বশুর বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে সামনে বড় দুটো তাল গাছ। সেই তাল গাছের পাশে আসতেই বাতাসে একটা গন্ধ ভেসে এলো। অনেক, ও অনেক, কোথায় যাচ্ছ তুমি? বাতাসে ভেসে আসা আওয়াজটা পেয়ে এদিকে ওদিকে তাকালাম। কে কে কথা বলে? আমার কথার জবাবে একটা আওয়াজ এলো। তোর হাতে থাকা মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে যা। কিন্তু কে আপনি? সামনে আসো। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম সেই লোকটা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি তো একটু আগে বাড়িতে চলে গেলেন, আবার ফিরে এলেন যে? বরং কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন চলুন। কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, লোকটা বেশ অদ্ভুত তো। মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে। এ কি, ওনার পা উল্টো দিকে কেন? এটা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে 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 আপনি? আমার কথা শুনে সে লোকটা হা হা করে হাসতে হাসতে বললেন, শেষমেশ তবে তুই চিনেই ফেললি। এ বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি। কি বিভৎস চেহারা! উস্কো উস্কো চুল, চোখ দুটো সাদা ভ্যাটভেটে। তার গা থেকে পচা মাংসের বিশ্রী গন্ধ বাতাসে ভেসে আসছে। হতবম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। আমি আমি কাঁপতে কাঁপতে বললাম, কি চান আপনি? আমার পিছনে কেন লেগেছেন? লোভে লোভে লোভে, তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো আমাকে দিয়ে যা। এইসব আমি আপনাকে কেন দেব? আমায় যেতে দিন, আমাকে যেতে হবে। আমার কথার কোনো তোয়াক্কা না করে একটা লম্বা হাত দিয়ে মাছটি নিয়ে আমারই চোখের সামনে মাছটি খেয়ে ফেলল। মিষ্টির হাঁড়িটা হাত থেকে পড়ে গেল ধপাস করে। সামনে খুব বিপদ, বুঝতে পারছি। এই মুহূর্তে পালিয়ে না গেলে নিজের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়বে। শরীরের সমস্ত জোর একদিকে ভর করে নিজের প্রাণ ভয়ে দৌড়াতে লাগলাম। সেই বিশ্রী অদ্ভুত লোকটাও আমার পিছে পিছে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে শ্বশুর বাড়ির সামনে এসে চিৎকার করে বললাম, সোনাইরা, সোনাইরা, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। ধীরে ধীরে সামনের সব কিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন সকালবেলা আমার জ্ঞান ফিরতেই আমি দেখলাম
আমার পাশে আমার শ্বশুর বসে আছে। শ্বশুর মশাই বললেন, রাত্রে তোমার কি হয়েছিল বাবা? বলছি, ভয় টয় পেয়েছিলে নাকি? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম। তুমি রাতের বেলায় আসতে গেলে কেন? ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এই রাস্তাটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা। ঠিকই বলেছেন বাবা, আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক।